তাকে ফোন করে বেশিক্ষণ আর স্থির থাকতে পারিনি, ফ্লোরে উপরে পড়ে গিয়েছি। যখনই জ্ঞান ফিরে আসে তখনই নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডের মধ্যে। আমার আশেপাশে মাহিন, অনেক ছেলেপেলে দাঁড়িয়ে আছে। ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, খাবার না খেয়ে এত পরিমাণে সিগারেট কেউ খায়? আজ যদি আমি পৌঁছাতে আর একটু দেরি হতো তাহলে তো বড়সড় বিপদ বেঁধে যেত। কারণ আমি যখন পৌঁছেছি তখন দেখি আপনার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে আর আপনি ফ্লোরের উপরে পড়ে আছেন। তখনই আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। আর ভাগ্যিস আমি জানি যে আপনার বাসায় দ্বিতীয় চাবি কোথায় থাকে, বা হয়তো আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আরে মাহিন, এত টেনশন করিস না। রাওয়ানদের এত সহজে মৃত্যু হয় না। তারা দুনিয়ায় আসেই 1000 বছরের টিকিট নিয়ে, যাতে করে ভালো করে রাজত্ব করে যেতে পারে। ভাই, টেনশন করব না বললেই কি টেনশন কমে যাবে? আপনার আজ 3 দিন পর হুঁশ এসেছে। আপনি কি জানেন এই 3 দিন আমি কেমন টেনশনে ছিলাম? হয়েছে থাকা, টেনশন করিস না। এবার তো ঠিক হয়েছি আমি। ভাই, আজ থেকে আর অতিরিক্ত সিগারেট খাবেন না আপনি। আর যতই যাই হোক, আপনাকে হারাতে পারবো না আমি, কারণ আপনার জন্যই এই মহিন আজকে মহিন রয়েছে। না হয় বহুকাল আগেই পরিস্থিতির শিকার হয়ে মরে যেতাম, হয়তো খাবারের অভাবে, না হয়তো কারোর লাথি গুতা খেয়ে। এই পাগল, এবার তো শান্ত হ। যা, আমি সিগারেট খাওয়া কমিয়ে দিব। আচ্ছা, একটা নিউজ এনে দে তো মাহিন। কি নিউজ ভাই? তনুর সাথে কেউ কোনো সমস্যা বা তাকে ডিস্টার্ব করেছে কিনা কলেজে, আর সে কেমন আছে? আচ্ছা ভাই, আমি কিছুক্ষণের মধ্যেই সেই খবর দিচ্ছি আপনাকে। শরীর অনেক পরিমাণে খারাপ, হসপিটালের বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর মাহিন এসে খবর দিল, ভাই, আপনি যেদিন ছেলেগুলোকে মারলেন উনি নাকি তার পরের দিন এই খালি ক্লাসে আসছে। তারপর তিনাকে নাকি আর কলেজে দেখা যায় নাই। ও, মনে মনে মেয়েটার জন্য খারাপ লাগছে, কিন্তু কি আর করা। মরে গেলেও তো তার সামনে যাব না আমি, আর ধীরে ধীরে তাকে মন থেকে মুছে ফেলবো একদম। আরও 2 দিন হসপিটালে রাখা হলো আকাশকে। তারপর কিছুটা সুস্থতা অনুভব করায় মাইনকে বলে রিলিজ করে নিয়ে বাসায় চলে এসলো। কারণ হসপিটালের বেডে আর সারাদিন শুয়ে বসে থাকতে ভালো লাগছিল আকাশকে। বাসায় এসে সেই দিনটা পুরোপুরি বাসায় কাটালাম। রাতের বেলায় আমরা ক্লাসমেটের মধ্যে যারা আমার খুব কাছের ছিল তারা সকলে মিলে প্ল্যান করে যে আগামীকাল কলেজের সামনে দেখা করবে, আর আমারও যেতে হবে। তারা কেউ আমার শরীর খারাপ সম্পর্কে জানে না, না হয় তারা আমার বাসায় এসে চলে আসতো। যাই হোক, কাল বাইক নিয়ে বের হব। আমারও ভালো লাগছে না এইভাবে রেস্টের মাঝে থাকতে, মন খালি ছটফট করে বাইরে যেতে না পারলে। তারপর রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে কলেজের সামনে চলে গেলাম। আমিও সবার আগে এসেছি, আর কেউ আসেনি। পাশের দোকান থেকে চায়ের অর্ডার করলাম। বাইকের উপরে বসে চা খাচ্ছি। এর মাঝে সমস্ত বন্ধুরা একে একে করে চলে এলো। আজ বহুদিন পর সেই কলেজের পুরনো 6-7 বন্ধু একত্রে হলাম। পাশের দোকান থেকে আরও 6টা চায়ের অর্ডার করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। ঠিক তখনই তনু পিছন থেকে সে আমাকে ডাক দেয়। আমি তাকে দেখে তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা চোখ নামিয়ে ফেলি। সে একদম আমার সামনে চলে আসে, কোনো উত্তর না পেয়ে আমার কাছে থেকে। এই যে, আপনি কি খুব বেশি কষ্ট পেয়েছেন সেদিন আমার ব্যবহারে? আমি তখনও নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছি। আমার বন্ধুরা সবাই আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে তাকাচ্ছে, আর অন্যদিকে তনু আমার থেকে কোনো জবাব না পেয়ে চলে গেল। যাক, শুক্রিয়া, পিছু ছুটেছে আমার। কিছুটা স্বস্তি অনুভব করছি এখন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। হুট করে তনু একটা লাঠি কুড়িয়ে নিয়ে এসে আমায় ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। তারপর সেই লাঠি দিয়ে আমার বাইকটাকে উদুম হারে মারতে থাকে। তনুর এমন আচরণ দেখে আমার বন্ধুরা সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে, আর আমি হা করে তাকিয়ে আছি তনুর দিকে। কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না আমার, হ্যাং হয়ে গেছে পুরো মাথা। ঠিক সেই সময় আমার হোন্ডার তেলের টাঙ্কি বোমের মতন ফুটে ওঠে। তেলের টাঙ্কির সেই ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ শুনে আমি এবং আমার বন্ধু বান্ধব সবাই একটু দূরে সরে গেলাম হোন্ডা থেকে, কিন্তু তনু ঘাড়তেরামো করে সেখানেই দাঁড়িয়ে আছে। মেয়েটার কাণ্ড দেখে চরম পরিমাণে রাগ উঠছে। একে তো সে আমার হোন্ডা শেষ করেছে, 2 সে বিপদের মুখে গিয়ে ঘাড়তেরামো করে দাঁড়িয়ে আছে। সবাই হতভম্ব হয়ে আছে, কিন্তু আমার মাথায় রাগ চটে বসেছে। রাগ আর কন্ট্রোল করতে না পেরে তনুর সামনে চলে গেলাম। যদিও ওর সামনে যাব না বলে ওয়াদা করেছি, কিন্তু কি আর করা, এখন তো যেতেই হবে। এই যে সমস্যা কি আপনার? তনুর কোনো জবাব নেই। সেও রাগে ফসফস করছে, কিন্তু সেটা আকাশকে বুঝতে দেয় না। সে অপর পাশ ফিরে মাটির দিকে তাকায় আছে। কি হলো, কথা বলছেন না কেন? কি সমস্যা আপনার? আপনি আমার গাড়ির অমন বাজে অবস্থা করলেন কেন? আর তো সামনে যাইনি আপনার, আর তো করিনি। আপনার উপরে জোর,
তাছাড়া সম্মান দিয়েই তো কথা বলছি আপনাকে, তাহলে এসবের মানেটা কি? আকাশের কথা শুনে এবার তনু ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকায়। তনুর চোখ জোড়া অগ্নির শিকার ন্যায় জল করছে। সে ভয়ঙ্কর দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? বোবা হয়ে গিয়েছেন নাকি? তনুর হাতে সেই লাঠিটা তখন ছিল। সে সেই লাঠিটা দিয়ে আকাশের গায়ে আঘাত করে বসে। আকাশ বাড়ি খেয়ে ব্যথায় মাটিতে বসে যায়। আর অন্যদিকে তনু সেই অবস্থাতেই আকাশের কলার চেপে ধরে তার উপরে অনেক ভয়ঙ্করভাবে চেঁচিয়ে ওঠে। এই ছেলে, তোর সাহস কত বড়! তুই আমার চোখের সামনে থেকে আড়াল হয়েছিস। আজ 4 থেকে 5 দিন ধরে তোকে আমি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু তুই এসে এখানে পড়ে আছিস। মেয়েটার কথার ধরন কেমন যেন অদ্ভুত লাগছে। হয়তো কিছু একটা হয়েছে তার, কারণ সেই শুরুতে যেদিন দেখেছি সেদিন সে ছিল অন্যরকম, আর আজ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে তার চেহারা। কেমন যেন উস্কো খুস্কো হয়ে আছে তার চেহারার আকৃতি। কিন্তু আমার চরম পরিমাণে রাগও হচ্ছে তার উপরে। ইচ্ছে করছে থাপড়ে গালের সব কয়টা দাঁত ফেলে দিতে, কিন্তু মেয়ে বলে কিছুই বলছি না। না হয় এত সময়ে ওর জায়গায় কোনো ছেলে হলে জীবিত পুঁতে দিতাম। আচ্ছা, আমি কোথায় থাকবো তা দিয়ে আপনার কাজ কি? আর আপনি আমাকে খুঁজছেন কি কারণে? সেদিন না চোখের সামনে থেকে আড়াল হওয়ার কথা বলায় হাসি খুশি ছিলেন, তাহলে আজ এত জরুরি তলব কিসের? কি কারণে খুঁজছি সেটা আমার বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে তুই আমার চোখের সামনে থেকে আড়াল হবি কেন? আমি তোর কথায় সায় দিয়েছি বলে কি আড়াল হয়ে যাবে নাকি? কি মনে করিস নিজেকে? একটু নাম ডাক আছে দেখে কি অহংকার এসে গেছে নিজের ভেতরে? হব। আর আমার ভিতরে কোনো অহংকার নেই। না, তুই আমার চোখের সামনে থেকে কোনোদিনও আড়াল হতে পারবি না। কিন্তু কেন ভাই? আজব ধরনের মেয়ে তো আপনি। কারণ আমার তোকে চাই, তোর সাথে জীবনের বাকিটুকু সময় কাটাতে চাই। হ্যাঁ, হয়তো শুরুর দিন একটু রিয়েক্ট করে ফেলেছি, কারণ এর আগে কোনো পুরুষ আমার শরীরে স্পর্শ করেনি, তাই রিয়েক্ট করেছি। কারণ এই শরীর আমি আমার হাজবেন্ডের জন্য আমানত স্বরূপ রেখেছি, কিন্তু তুই সেই শরীরে স্পর্শ করেছিস, সো তোর সাথেই আমি সারাটা জীবন কাটাবো। কি সত্যি বলছো তুমি? সত্যি বলছি, আমার আপনাকে চাই, ভালোবেসে ফেলেছি আপনাকে। তনুর কথা শুনে কি পরিমাণে খুশি যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। কিন্তু তনু, এভাবে কলার ধরে ভালোবাসা কে চায়? এবার তো কলারটা ছাড়ো। ও সরি। আর দেখে উঠে দাঁড়ান মাটি থেকে। বিশ্বাস করেন, আপনাকে না পেয়ে আমার বিশাল রাগ উঠে গিয়েছিল, কারণ যেদিন আপনি আমার শরীরে স্পর্শ করেন সেই রাত থেকে নিয়ে শুরু করে গত রাত অবধি 1 মিনিটের জন্য রাতে চোখের পাতা একত্র করতে পারিনি, খালি আপনার সেই স্পর্শের কথা মনে পড়ছিল। তাই আজকে আপনাকে দেখতে পেয়ে এমন পাগলামো করে ফেলেছি। প্লিজ, আমি আবারও সরি। আমি আপনাকে এভাবে আঘাত করতে চাইনি, কিন্তু আপনাকে এতদিন না দেখে অনেক রাগ জমেছিল ভিতরে, যার দরুন আজকে আপনাকে দেখার পর সেটা দমিয়ে রাখতে পারিনি, তাই এমন বাজে বিহেভ করে ফেলেছি। সো সরি। আমি আর কোনো দিন আপনার সাথে অমন বাজে ব্যবহার করব না। হয়েছে, থাক, আর ক্ষমা চাইতে হবে না। আমাকে মারার সময় তো মনে ছিল না মহারানী আপনার, কিন্তু এখন আর মাপছে কি হবে? অবশ্য কোনো আক্ষেপই নেই তোমার উপরে আমার, বরং আরো খুশি আমি। আচ্ছা শোনো, আমাকে আপনি করে না বলে তুমি করে বলো। আপনিটা কেমন যেন লাগে আমার। আচ্ছা, চলো আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই তোমাকে। এরা সবাই আমার ক্লাসমেট ছিল। সবার সাথে তনুর পরিচয় করিয়ে দিলাম। সবাই তাকে ভাবি ভাবি বলে এক্ষুনি ডাকা শুরু করে দিয়েছে। সে তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে। হঠাৎ এই আমার পুরনো বন্ধুদের থেকে রাহাত বলে উঠলো, ভাবি, আপনার সাহস দেখে আমরা সবাই হতভম্ব হয়ে গেছি। কারণ আপনি যখন আপনার ওনাকে মারছেন তখনই বুঝে গেছি যে আপনার ভিতরে দম আছে। কারণ আপনার আকাশ এমন একজন মানুষ যাকে কেউ মারা তো দূরের কথা, তাকে মারবে বলে কেউ কল্পনা করলেও তার লাশ মাটিতে পড়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। মানে কি? মানে কি আপনি এখনো বুঝেন নাই? না। আপনি কি জানেন না যে আপনার আকাশের কেমন দাপট এই কলেজে? সে তো দেখছি। না হয় কি প্রথম দিনেই আমাকে তিনার কাছে টানে নাকি? তাহলে বললেন যে জানেন না? আমি তো সেটার কথাই বললাম। আপনার আকাশের কথায় পুরো কলেজ কাঁপে। সেই বিগত 5-6 বছর ধরে আপনার প্রিয় আকাশ কলেজে নেতার রোল প্লে করে আসতেছে। তার এক ডাকে কলেজের সব ছেলেপেলে একত্রে হয়ে যায়। আপনার আকাশ তেমন লোক, আর আপনি কিনা তাকেই মারলেন। শুধু তাই না, তার গাড়িরও 12টা বাজিয়ে দিয়েছেন। বিশ্বাস করেন ভাবি, আপনার কর্মকাণ্ড দেখে এখনো মাথায় জ্যাম পেকে আছে। ভাইয়ারা শোনেন, হতে পারে আপনার বন্ধু অনেক পাওয়ারফুল একজন মানুষ, কিন্তু সেসব আমার সামনে চলবে না। আপনারা এটা হয়তো শুনেছেন যে পুরুষ মানুষ যতই মহান হোক না কেন,
স্ত্রীর রাজত্ব তার উপরে চলবেই, সো আমিও সেটা করব। আকাশ, তুই শেষ। তোর লাইফে তোর থেকেও ঘাড়তেরা কেউ চলে এসেছে। এবার বাছা ধন, পালাবা কোথায়? কি বলবো ভেবে পাচ্ছি না। বিশেষ করে তনুর আচরণে বেশ অবাক লাগছে। কারণ তনুর মতন মেয়ে যে আমার মনের সিংহাসনে কখনো রাজত্ব করে বসবে তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। তবে যাই হোক, খোদার কাছে শুক্রিয়া। কিরে, কথা বলছিস না যে আকাশ? আরে কি বলবো বল, নিজেই শক্ট খেয়ে আছি। শখ তো খাবি, ভাবির মতন মেয়ে যে তোর জীবনে চলে এসেছে। দোস্ত বাদ দে তো সব কথা, ওর ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। তোরা একটু বসে আড্ডা দে, আমি ওকে ক্লাসে দিয়ে আসি। আচ্ছা। এই তনু চলো। তনু আকাশের কথা মতন আকাশের হাতে চলে আসে। আচ্ছা শোনো না, আমার না আজকে ক্লাস করতে ইচ্ছে করতেছে না। সেটা বললে তো হবে না, ক্লাসের সময় ক্লাস। আর তাছাড়া এই কয়দিন নাকি তুমি ক্লাসে আসোনি। কিন্তু কেন? কারণ তোমার চিন্তা ভাবনায় আমার দুনিয়াদারি অস্থির লাগছিল। তোমায় সারাদিন কলেজের আশেপাশে তালাশ করিয়ে বেরিয়েছি, কিন্তু তুমি কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছো, তাই ক্লাস করিনি। এমনটা আর করবে না, প্রতিদিন নিয়মিত ক্লাস করবে। তা না হয় করব, কিন্তু এই কয়দিন কোথায় ছিলে? মনে মনে ভাবছি অসুখের কথা বলবো কিনা। না, এটা বললে কথা আরো লম্বা হবে। অন্য কিছু বলে দেই, বাসায় ছিলাম এই কয়দিন। আচ্ছা, আর এরকম করবে না কিন্তু। ঠিক আছে, যাও এবার ক্লাসে যাও। আর যে কয় ঘন্টা করতে ইচ্ছে হয় করে চায়ের দোকানের সামনে আসলে আমাকে পাবে। ঠিক আছে। মেয়েটাকে কলেজের ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসতে ধরলাম, তখনই সে দৌড়ে এসে আমায় পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কয়েকটা চুমু এঁকে দিল। মেয়েটার এমন ধারা আচরণে যেন আমার কথা বলার শক্তি পুরোপুরি হারিয়ে গিয়েছে। তারপর তনু ক্লাসে ঢুকে গেল। খোদা জানে কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। তবে হ্যাঁ, মেয়েটার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি আমি। আশা করি কখনো আমায় কষ্ট দিবে না। এসব ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে এলাম। তখনই রাহাত আবার প্রশ্ন করলো, কিরে মামা, রিলেশনে গেলি অথচ বললিও না, কি ট্রেড দিবার ভয় নাকি? রাহাত, তুই ভালো করে জানিস যে আকাশ এসবকে একটু কম ডরায়। আল্লাহ তাকে ধন সম্পদ দিতে কোনো দিকে কৃপণতা করেনি, সো ভয় পাওয়ার কিছুই নাই। আর তাছাড়া জানানোর মতন সময় হয়নি, কারণ কিছুদিন আগে একটা সিন ক্রিয়েট হয়, আর আজকে এসে মেয়েটার সাথে আমার রিলেশন হয়। তোরা হয়তো বিষয়টা পুরোপুরি না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পেরেছিস আশা করি। আরে বুঝতে পেরেছি পাগল। তারপর অনেকটা সময় বন্ধুদের সাথে আড্ডা দিলাম। ঘন্টা 2 থেকে যে যার যার মতন চলে গেল, কিন্তু আমি যেতে পারলাম না তনুর জন্য। কারণ পাগলিটা কখন ক্লাস না করে বের হয়ে আসে আমার জন্য কে জানে। বন্ধুরা চলে গিয়েছে, আর আমি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। তখনই দেখি তনু ক্লাস থেকে বেরিয়েছে। তনুর দিকে এগিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। কয় ঘন্টা ক্লাস করলে তনু? 3 ঘন্টা। যা করেছো তো ক্লাস না, এতেও ফাঁকি। আপনার কথা মতন ক্লাস তো করেছি, কিন্তু এবার আপনি আমার কথা মতন হাত থেকে সিগারেটটা ফেলে দিন। ওটার ধোঁয়া আমার অনেক বেশি জঘন্য লাগে। সিগারেটের স্মেল নাকে আসলে মনে হয় পেট পাকিয়ে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে ভেতর থেকে। আচ্ছা ফেলে দিচ্ছি। সিগারেটটা ফেলে দিলাম। আচ্ছা বলো কোথায় বসবে? কেন, পার্কে টার্কে? আশেপাশে তো একটা পার্ক আছে, কিন্তু কথা হলো তুমি আমার হোন্ডা শেষ করে দিয়েছো। এখন যাব কি করে? আচ্ছা একটা কাজ করো, আমার কাছে 1000-2 টাকা আছে, তুমি সেটা দিয়ে হোলটা সারানোর জন্য পাঠিয়ে দাও, আর আমরা একটি গাড়ি নিয়ে চলে যাই। এই তনু, পাগল হয়ে গিয়েছো তুমি? হ্যাঁ, এই টাকা দিয়ে কখনো হোন্ডা ঠিক হবে না। আর তাছাড়া তোমার থেকে কখনোই আমি টাকা নিব না। আমি একজনকে মেসেজ করে বলে দিয়েছি, সে একটু পরে সে সেটা ঠিক করতে নিয়ে যাবে। আর চলো তোমার কথা মতন গাড়ি করেই যাই। ঠিক আছে। তনুকে নিয়ে কলেজ থেকে একটু দূরে একটা পার্কে এসেছি। দুজনেই বসে বসে কথাবার্তা বলছি। দুজন দুজনের সম্পর্কে তো এখনো অনেক কিছু জানা বাকি। হুটহাট রিলেশন তাই না হয়েছে, সবকিছু তো আর জানানো হয়নি। তবে হ্যাঁ, আমার আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে তার থেকে। আমরা আমাদের মতন কথাবার্তা বলছিলাম, তখনই হঠাৎ করে পার্কের মধ্যে পুলিশ টহলে ঢুকে। পার্কে আমরা ব্যতীত তেমন আর কেউই ছিল না। পুলিশগুলা আমাদের কাছে আসে, তারা এসেই হুমকি ধুমকি শুরু করে দেয়। তাদের আচরণ দেখে বুঝতে পারলাম পকেট খালি হয়ে গিয়েছে তাদের। তারা পকেট পুড়তে নেমেছে। স্যার, সমস্যা কি? সমস্যা হলো তোমরা পার্কের মধ্যে খোলাখুলি ভাবে নোংরামি করতে গিয়ে আমাদের হাতে ধরা পড়েছো। এবার মাথার রক পুরো চটে গেল। অন্যদিকে তনু ভয় আমার হাত চেপে ধরেছে। স্যার, উল্টাপাল্টা কথা কমিয়ে বলুন। আমরা যেটা করি নাই সেটার আরোপ কেন আমাদের উপরে লাগাচ্ছেন? এই বেটা, অতিরিক্ত বক বক করিস কেন? গাল এসে গেছে তোর অনেক। হ্যাঁ, আমরা যেটা দেখছি সেটাই বলছি। 10,000 টাকা দে, না হয় তোদের দুইটাকে থানায় নিয়ে যাব। আর থানায় নিয়ে গিয়ে তোর ম্যাডাম থেকে মজা একটু আমরাও নিব, তাহলে আর টাকা লাগবে না। স্যার, মুখ সামলে কথা বলেন। আপনি চিনেন আমাকে? এই বেটা, তোরে চেনার গুষ্টি মারে, তুই উল্টো আমার চিনে রাখ, আমি তোর পুলিশ আব্বা। স্যার, অতিরিক্ত করতেছেন কিন্তু, এর ফল কিন্তু ভালো হবে না। এই বেটা,
তুই কি আমার হুমকি দিচ্ছিস? ধরে নেন তাই। শালার বেটা, তোর টাকার গুষ্টি মারি। এই তোরা এই দুইটারে গাড়িতে তোল। সে অফিসারের কথা মতন আমাদেরকে পুলিশের গাড়িতে তুলে নিল। রাগে সারা শরীর গিজগিজ করছে। এই হারামির বাচ্চা আজকে শেষ। তখন তনু সামনে থাকায় কিছুই বলতে পারিনি। না হয় জায়গার মধ্যে পা ধরে মাপ চাওয়াইতাম পুলিশ অফিসারকে। তবে হ্যাঁ, যা করার করে দিয়েছি। পুলিশের সাথে কথা বলতে বলতেই মেসেজ করে দিয়েছি একজনকে। আমাদের দুজনকে ধরে থানায় নিয়ে যাওয়া হলো। তনুকে এক জায়গায় দিয়েছে আর আমাকে এক জায়গায় দিয়েছে। পুলিশ অফিসারের মতলব ভালো ঠেকছে না। সত্যি বললাম, সে যদি তনুর সাথে এক ফোঁটা অসভ্যতম করে তাহলে তাকে এই থানার মধ্যে কুপিয়ে রেখে চলে যাব। পুলিশ অফিসার লকআপের দরজা খুলে আমার সামনে আসে, হাতে একটা রোলার। যেই রোলারটা সাধারণত পুলিশের কাছে থাকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কি রে বেটা, এখন তোর বাহাদুরি কোথায় গেল? তখন না মেয়ের সামনে বেশ বড় বড় কথা বলছিলি, এখন কেন ভেজা বেড়াল হয়ে গেলি? আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে। পুলিশ অফিসার আকাশের কাছ থেকে কোনো জবাব না পেয়ে ধাম করে এক বাড়ি বসিয়ে দেয় আকাশের শরীরে। সেই রোলারটা দিয়ে ঠিক সেই সময় এক মিনিস্টার সাহেব সাথে আরো অনেক মানুষজন থানায় আসে। মিনিস্টার সাহেবকে দেখে থানার অফিসার মাথায় হাত উঠিয়ে সেলুট করে, কিন্তু মিনিস্টার সাহেব তেড়ে গিয়ে অফিসারের গালে অনেক কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই জানোয়ার, তুই জানিস এই ছেলে কে? তুই কি জানিস তুই কোন রক্তচোষাকে এনে লকআপে ঢুকিয়েছিস? থানার অফিসার মিনিস্টারের হাতে থাপ্পড় খেয়ে মাথা নিচু করে ফেলে। তোর কি হবে আজকে কেউ বলতে পারে না। হয়তো আজকের পর তুই আর পৃথিবী দেখবি না। তুই যাকে মেরেছিস সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, মুন্নার অনেক অনেক কাছের একজন মানুষ। তুই তো আজকে শেষ। থানার ডিউটিরত অফিসার অনেক ভয় পেয়ে যায় মুন্নার কাজ লোক কথাটা শুনে। সে তাড়াতাড়ি গিয়ে আকাশের হাত চাপটে ধরে মাপ চাইতে শুরু করে, কিন্তু কে শুনে কার কথা? আকাশের রাগ এখন দেখানোর পালা। সে সেই পুলিশ অফিসার থেকে লাঠিটা টান দিয়ে নিয়ে তাকে উল্টো মারতে শুরু করে। মারতে মারতে লকআপের ভিতরে পুরো শুইয়ে ফেলেছে সেই অফিসার আকাশকে। এদিকে কেউ সাহস করতে পারছে না আকাশকে থামানোর মতন, কারণ মিনিস্টার সাহেব এসে এক কথা বলাতেই সবার চোখ কপালে উঠে গিয়েছে। আর তাছাড়া পুলিশ অফিসারকে থানার ভিতরে যে হারে মারছে সেই ছেলে, তাতে করে বাকিদের তো খানা নাই। আর তাছাড়া মাফিয়ার মুন্না কেমন সেটা দেশবাসী জানতে বাকি নেই। আর এই ছেলে কিনা সেই মুন্নার কাছের লোক। সবার কলিজা ভয়ে ধুপধুপ করছে। আকাশকে যেন সবার কাছে ভয়ঙ্কর রক্ত খেকো লাগছে। সবার ভিতরে একটাই ভয়, এই খেকো কখন লকআপ থেকে বের হয়ে কার উপরে হামলা করে বসে, তখন তো তাদের আর রক্ষা নাই। সবার মনে এসব নিয়ে আতঙ্ক বিরাজ করছে। সেই সময়টাতে কয়েক গাড়ি ছেলেপেলে এসে থানার ভিতরে ভাঙচুর করতে শুরু করে। এবার ভয়ে থানার কর্মরত সমস্ত পুলিশের কাপড় শুরু হয়ে গেছে। ছেলেপেলের ক্ষিপ্ততা দেখে মিনিস্টার সাহেব দৌড়ে লকআপের ভিতরে ঢুকে পড়ে, যেখানে আকাশে রাখা হয়েছে। আর তখনই আকাশ একটা ডাক দেয় আর সবাই শান্ত হয়ে যায়। এই, তোরা কেউ কোনো হাঙ্গামা করবি না। যা করার আমি করে ফেলেছি। এই জানোয়ারের বাচ্চা পুলিশের উপরে আমার রেশ ছিল, যেটা আমি মিটিয়ে নিয়েছি। সো তোরা সবাই চলে যা, এদিকটা আমি দেখছি। আকাশের কথার প্রত্যুত্তরে ছেলেপিলেগুলোর থেকে একজন জবাব দেয়, ঠিক আছে ভাই, আমরা চলে যাচ্ছি, কিন্তু আপনার উপরে যেন কোনো ধরনের আঘাত না আসে। আরে ওসব নিয়ে চাপ নিস না, আমি আমারটা সামনে নিব। আর কারোর এত বড় বুকের পাটা হয় নাই যে আমাকে মেরে চলে যাবে। ছেলেগুলো তারপর চলে গেল। এদিকে আকাশ অফিসারকে মেরে আত্মারা করে রেখেছে। অফিসার আকাশের পা জাপটে ধরে বসে আছে ভয়ে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মাফ আর কি, আমার রেশ তো উঠাই ফেলছি। আমি যাওয়ার পর হসপিটালে গিয়ে নিজের শরীর চেক আপ করাই দেখিস যে শরীরের কয়টা হাড্ডি ভাঙছে মাইরের ফলে। কত বড় সাহস হলে তুই আমাকে উল্টোপাল্টা কাহিনী রটিয়ে থানায় আনতে পারিস? ভাই, আর কোনোদিন এমনটা করব না, আমি কারোর সাথে করব না, প্লিজ আমায় মাফ করে দিন। এই বেটা, মাফ টাপ চাইতে হবে না, সোজা আমার তনুরে লকআপ থেকে আজাদ কর আর ওর কাছ থেকে ক্ষমা চা। ঠিক আছে ভাই, এই তোরা ম্যামকে লকআপ থেকে বের করে আন। আমি আর মিনিস্টার সাহেব লকআপ থেকে বেরিয়ে গিয়ে চেয়ারে বসলাম। সেই পুলিশ অফিসার এখনো সেই লকআপে বসে আছে। তার শরীরে নড়াচড়া করার মতন শক্তি নাই আর, কারণ তার ভিতরটা আমি খেয়ে দিয়েছি। অন্যদিকে তনুকে লকআপ থেকে বের করে আনা হলো। তখনই সে অফিসার কোনো মতে লকআপ থেকে বেরিয়ে এসে তনুর কাছে মিনতি করতে শুরু করে। ম্যাম, আমি আপনাদের সম্পর্কে না জেনে ওমন বাজে আচরণ করেছি, প্লিজ আমাকে মাফ করে দিন। আমার মাফ টাফের কোনো দরকার নাই। আকাশ কোথায়? ওই যে চেয়ারে বসে আছে।
তনু আকাশের কাছে চলে যায়। সে আকাশের কাছে যেতেই দেখে মিনিস্টার সাহেব আকাশের সাথে দাঁড়িয়ে আছে। সে মিনিস্টার সাহেবকে দেখে থতমত খেয়ে যায়। স্যার, আপনি বহু পুরনো নির্বাচন বিজয়ী মিনিস্টার আসাদ সাহেব না? হুম। ও আল্লাহ, এ কাকে দেখছি আমি? আমার তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু স্যার, আপনি হঠাৎ থানায় কেন? তোমার আকাশের জন্য এনেছি। শুনলাম তাকে নাকি পুলিশ অ্যারেস্ট করে থানায় এনেছে, তাই তার জন্য এনেছি। আকাশ, সত্যি উনি তোমার জন্য এসেছে? হুম। বাপরে, তোমার তো দেখে অনেক ক্ষমতা। হুম, তোমার বরের অনেক ক্ষমতা। আচ্ছা, এবার চলো যাওয়া যাক। স্যারের অনেক কাজ আছে, আর তাছাড়া আমাদেরও তো যেতে হবে। চলো। তনুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। মিনিস্টার সাহেব তিনার গাড়ি নিয়ে চলে গেল। তিনি আমাদেরকে বাসায় ড্রপ করে দেওয়ার কথা অনেকবার বলেছেন, কিন্তু আমি না করেছি, কারণ আমার সাথে তনু রয়েছে। আমরা আমাদের মতন সময় কাটাতে পারবো না, ফ্রিলি কথা বলতে পারবো না, তাই বারণ করে দিয়েছি। ঠিক তখনই তনু জিজ্ঞেস করে, আচ্ছা, তোমরা না একটা কথা জিজ্ঞেস করার ছিল? কি কথা বলো? থানার ভেতরে তখন এত মারামারি করার শব্দ শোনা যাচ্ছিল কেন? কারণ আমার ছোট ভাই ব্রাদাররা এসেছিল, আমায় পুলিশ থানায় ধরে এনেছিল শুনে। পরে তারা এসে একটু ভাঙচুর করে, আর আমি পুলিশ অফিসারকে ঠাটিয়ে কয়েকটা দিয়েছি। কি, তুমি পুলিশকে মেরেছো? হুম, পুলিশকে মেরেছি, কারণ সে তখন বাজে কথা বলছিল তোমাকে ইঙ্গিত করে, তাই তাকে মেরে নিজের রেশ মিটিয়ে নিয়েছি। আকাশ, প্লিজ ওসব করতে যেও না। পরে দেখবে তোমার অনেক শত্রু হয়ে যাবে, আর তোমাকে আমার হারাতে হবে। তোমার প্রিয় মানুষটার গায়ে হাত দিবে এমন দুঃসাহস কারণ নাই। তাও প্লিজ ওসব করিও না। আর তাছাড়া আমার পরিবার এসবকে লাইকও করে না। তোমার পরিবার কি লাইক করে আর কি করে না সেসব আমি জানি না, আর জানতেও চাই না। তোমায় বিয়ে করব আমি এইটুকু জানি। আমিও তোমায় বিয়ে করব। তোমার সব কিছু মেনে নেব, মারামারি বলো, কাটাকাটি বলো, সব মেনে নেব। খালি একটা জিনিস বাদে, সেটা হলো ভালোবাসাকে কখনো অপমান করিও না। ভালোবাসাকে ছোট করে এমন কোনো কাজ করিও না। দেখো, আমার বিশ্বাস আমি তোমার থেকে সমস্ত বদ খাসলো দূর করতে পারবো। তাছাড়া মারামারিটা একটা বয়সে গিয়ে থেমে যাবে। এছাড়া তুমি আমার শরীরে আঘাত করলেও আমি সহ্য করতে পারবো, কিন্তু ভালোবাসাকে অপমান করলে সেটা মেনে নিতে পারবো না। আচ্ছা চলো, এবার সেসব পরে দেখা যাবে। চলো। তনুকে গাড়িতে তুলে দিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসতেই দেখি পকেটে থাকা ফোন বাজছে। মাহিন ফোন করেছে। ভাই, ঠিক আছেন তো আপনি? আর কোথায় আছেন এখন? আমি ঠিক আছি, আর বাসায় আসছি। ভাই, আমিও আপনার বাসায় আসতেছি, একটু দরকার ছিল। আচ্ছা আয়। আমি বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে বসে আছি। একটু পর মাহিন আসে। কিরে, কি হইছে? তা বলতেছি, তার আগে বলেন, থানার মানুষ আপনার সাথে বেয়াদবি করি নাই তো? কি বলবো ভেবে পাচ্ছি না। অফিসারের কথা যদি একবার মাহিনকে বলি, সে আবার গিয়ে সেই অফিসারকে মেরে আসবে। না, করে নাই। আর তারা আমাকে ভুল করে থানায় নিয়ে গেছে, পরে আবার আমায় ছেড়ে দেয়। এবার বল কি হয়েছে? ভাই, আমার কাছে খবর এসেছে একজনের মাধ্যমে যে আপনাকে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া টিম থেকে বাদ দিয়ে কেউ সেই জায়গা দখল করতে চায়। শুধু তাই নয়, পুরোপুরি শেষ করে দিতে চায় একদম আপনাকে। কি বলিস? এত বড় বুকের পাটা কার হলো? ভাই, যতটুকু খবর পেয়েছি সে হয়তো আমাদের দেশের মানুষ না, কারণ আজ কিছু ছেলেকে আমি মেরেছি সন্দেহ হয়। পরে তাদের মুখ থেকে শুনতে পারি তাদেরকে আপনার সম্পর্কে খবর নিতে পাঠানো হয়েছে। তারা আপনার সম্পর্কে খোঁজ নিতেই দেশে এসেছে। তাহলে তারা কোন দেশের লোক? ইন্ডিয়ান। ভাই, অনেক বড় একটা চক্র চলছে আপনার পিছনে। হয়তো আপনার ক্ষতি করা বা আপনার অবস্থা কেউ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা নাই, কারণ আপনার ক্ষমতা মাফিয়ার জগতে অনেক বেশি। কিন্তু হাঙ্গামা যে হবে সেটার কারণে বলছি। ঠিক আছে, আমি খবর নিচ্ছি। তাহলে ভাই, আমি চললাম। আচ্ছা যা। মাহিন চলে গেল, আর আমি খোঁজ নিতে শুরু করলাম আসলে কি ঘটনা সত্যি কিনা জানার জন্য। বাট কেউ এই বিষয়ে কিছু জানে না। তবে একজন বলে, হলে হতেও পারে। দূর, হলে হবে, না হলে নাই। হলে মোকাবেলা করব, না হয়তো দরকার পড়বে না। তারপর চুপচাপ বিছানায় গা এলিয়ে দিলাম। বিকেলবেলা কারোর হাতের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। মিটমিট করে ঘুম ঘুম ভাব নিয়ে চোখটা খুলতেই দেখি তনু হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। তনুকে দেখে কয়েক হাজার ভোল্টের একটা শক খেলাম। তনু এখানে কি করে এলো, আর তার হাতে পিস্তল কেন? তনু, তুমি এখানে, আর তোমার হাতে পিস্তল কেন? তুই না মাফিয়া মুন্না?
তুই না সেই আন্ডারওয়ার্ল্ড নামক কালো নগরীর মানুষ। বহু সাধনার পর তোকে আজকে পেয়েছি। আজ তোকে আর ছাড়ছি না, মৃত্যুর দুয়ারে পৌঁছে দেব তোকে। আজ তোর খেল খতম। তনু, কে তুমি? আর কেন তুমি এমনটা করছো? প্লিজ পিস্তলটা রেখে দাও, বড়সড় কোনো অঘটন ঘটে যাবে কিন্তু। আমি তোর মৃত্যুর ফেরেশতা, আর আমি তো তাই চাই যে বড়সড় কোনো অঘটন ঘটুক। আর শোন, মাফ করে দে আমায়, তোকে এতদিন ঠকিয়েছি আমি। তনু আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা পিস্তলটা আকাশের কপালে ঠেকিয়ে ধরে বলে। তারপর হুট করে পিস্তলের ট্রিগার টেনে দেয় তনু। সাথে সাথেই পিস্তলের বুলেটগুলো আকাশের কপাল ছিদ্র করে তার মাথার ভিতরে ঢুকে যায়। আর সে চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে তার চোখ খুলে যায়। সে নিজেকে সচ্ছল দেখে তার বুঝতে বাকি নেই যে এটা স্বপ্ন ছিল। তার কলিজায় যেন পানি ফিরে এসেছে। সে চোখ কসলাতে কসলাতে আশেপাশে চোখ বুলাতে থাকে। তখনই তার চোখ তনুর উপরে আটকে যায়। সে এবার বাস্তবে দেখতে পায় তনু তার সামনে ঠিক সেইভাবে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যেমনটা সে স্বপ্নে দেখেছিল। সে তনুকে দেখে চমকে ওঠে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কি হলো আকাশ? নিজের মৃত্যুকে সামনে দেখে কলেজা কাঁপছে বুঝি? মানে কি তনু? মানে হলো আমি তোরে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে এসেছি। তনুর কথা শুনে বুকের ভিতরের ধূপধাপানি যেন আরো কয়েক হাজার গুণ বেড়ে গেল। বাকরুদ্ধ হয়ে গেলাম তনুর আচরণে। বল, তোর শেষ ইচ্ছা কি? তনুর কথার কোনো উত্তর না দিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি চাইলে তাকে আটকাতে পারি, কিন্তু তাকে আমি আটকাবো না। কারণটা হলো, আজ আমি নিজেই নিজের কাছে লজ্জিত যে ভালোবাসার মানুষ নির্বাচন করতে ভুল মানুষ নির্বাচন করেছি। না হয়তো এমন দুর্দিন দেখতে হতো না আমাকে। আর তাছাড়া মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবাসি। সে যদি আমার ভালোবাসার মূল্য হিসেবে প্রাণ কেড়ে নিতে চায়, তাহলে নিক সে আমার প্রাণ। কিরে, কথা বলছিস না কেন? মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি তোর, বল? আমার তোমাকে সাথে নিয়ে বৃদ্ধ হওয়ার ইচ্ছে ছিল। আমার তোমাকে সাথে নিয়ে প্রতিটা দিন নতুন রূপে কাটানোর ইচ্ছে ছিল। আমার তোমাকে সাথে নিয়ে আমাদের ভালোবাসা নামক সম্পর্কটাকে একটা বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তা তো আর হবে না। মেরে ফেলো আমায়। আমার ইচ্ছা এখন মরে যাওয়া। আকাশের কথা শুনে তনু পিস্তলটা ফিক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর আকাশকে চাপটে ধরে কান্না করতে শুরু করে। কি হলো, কান্না করছো কেন? আকাশ, ওটা একটা খেলনার পিস্তল ছিল। আজ কেন জানি বাসায় মন বসছিল না, তাই ভাবলাম তোমার কাছে আসি। যেহেতু তোমার বাসার ঠিকানা তুমি আমাকে দিয়ে রেখেছো, তাই সোজা চলে এসেছি তোমার বাসায়। কিন্তু মাঝপথে একটা খেলনাওয়ালা বাচ্চাদের খেলনা বিক্রি করছিল, যেখানে এই খেলনা পিস্তলটাও ছিল। তখন আমার মাথায় তোমাকে নিয়ে মজা করার একটা খেয়াল আসে, তাই সেটা কিনে নিয়ে এসেছিলাম। পরে বাসায় এসে দরজায় বাড়ি দিতেই দেখি বাসার দরজা খোলা, তাই আর ডাক না দিয়ে ভেতরে ঢুকে পড়ি। কিন্তু বাসায় প্রবেশ করে দেখি তুমি বিয়ে ঘরে ঘুমাচ্ছ, যার দরুন তোমার সাথে মজাটা আরো ভালো করে করতে পারলাম। কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি সত্যি সেটা বিশ্বাস করে নেবে আর হাল ছেড়ে দিব। আমি জানি তুমি চাইলে আমায় প্রতিঘাত করতে পারো, কিন্তু তোমার চোখ দেখে আমি বুঝে গিয়েছি তুমি আমার ভালোবাসার খাতিরে নিজেকে গুটিয়ে রেখেছো। তারপর যখন তোমার কাছে শেষ ইচ্ছাটা জানতে চাই, তখন তোমার মুখ থেকে আমার কথা শুনে কলিজায় পোড়ার দাগ লেগে গিয়েছে। সরি আকাশ, আমি সত্যি তোমার সাথে মজা করেছি। তনুর কথা শুনে কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। ও কলিজা, সত্যি আমি সরি। আমি আর কোনো দিন তোমার সাথে অমন ধরনের মজা করব না। তনু, এমন মজা মানুষের প্রাণ নিতে পারে। সরি কলিজা, সত্যি আর কখনো অমন মজা করব না। ভালোবাসি তো তোমায়, তোমায় কখনো ছেড়ে যাব না। কখনো তোমার মুখের উপরে কথা বলবো না, কখনো তোমার চোখের দিকে চোখ তুলে কথা বলবো না। সেখানে তোমাকে মারা তো দূর স্বপ্ন। হয়েছে, থাক। আর সরি হতে হবে না। সমস্ত কিছু বাদ দাও এখন। আর বলো, বাসায় থাকবে নাকি বাহিরে কোথাও ঘুরতে যাবে? চলো বাহির থেকে ঘুরে আসি একটু, কারণ বেশিক্ষণ বাহিরে থাকতে পারবো না আমি। মাগরিব হলেই ঘরে ঢুকতে হবে আমার। আচ্ছা, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তনুকে নিয়ে ঘুরতে বের হলাম। বাসা থেকে বের হয়ে সর্বপ্রথম ফুচকার দোকানে গেলাম, কারণ তনু বাসা থেকে বের হতেই বলেছে সবার আগে ফুচকার দোকানে যাবে। দুজনে মিলে ফুচকা খেয়ে আরো কয়েকটা সময় ঘোরাঘুরি করলাম। মাগরিবের আজান হতেই তনু চলে গেল, আর আমিও বাসার দিকে রওনা হলাম। গাড়িতে বসে আছি, রাস্তায় জ্যাম লেগেছে। ঠিক তখনই অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এলো। ভাই, আপনার সাথে কথা ছিল একটু। কে তুমি, আর কি কথা? ভাই, আমি মুন্না ভাইয়ের দলের ছেলে। আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল।
কি ইনফরমেশন? ভাই, মুন্না ভাইয়ের পিছনে কারা লেগেছে তাদের খোঁজ বের করতে বলেছে এক বড় ভাই। আপনি নাকি ওনাকে খোঁজ করতে বলেছেন, তাই তিনি আমাকে কাজ দিয়েছে। ভাই, আমি তাদের অনেক ইনফরমেশন বের করেছি। মুন্না ভাইকে মাফিয়ার চেয়ার থেকে সরানোর জন্য দেশের অনেক বড় বড় নেতারা লাগছে। তাদের স্বাদ হচ্ছে তারা মুন্না ভাইয়ের চেয়ারে বসবে আর মুন্না ভাইকে তারা মেরে ফেলবে। ছেলেটার কথা শুনে বেশ চমকে উঠলাম, কিন্তু অপরিচিত একটা ছেলে, আর তাছাড়া আমি রাস্তায়, তাই বেশি একটা কথা বললাম না। আচ্ছা শোনো, তুমি একজনের সাথে কথা বলে তাকে ইনফরমেশন দাও, বাকিটা আমি দেখে নিব। আমি তাকে তোমার নাম্বার দিয়ে দিচ্ছি, সে তোমার সাথে যোগাযোগ করে নিবে। আচ্ছা ভাইয়া। ছেলেটার সাথে কথা বলা শেষ করে মাহিনকে ফোন দিয়ে সব বুঝিয়ে বললাম। আচ্ছা ভাই, আমি রাতে তাহলে আপনার সাথে দেখা করব। আচ্ছা। বাসায় এসে গেলাম। রাত 10টা বাজতেই মাহিন এসে বাসায় এলো। ভাই, সর্বনাশ হয়ে গেছে। মানে কি? ভাই, আপনার পিছনে অনেককে লেগেছে। দেশের প্রশাসন কর্মকর্তা থেকে নিয়ে শুরু করে অনেক নেতারা লাগছে আপনার পিছনে। তাদের একটাই কথা, আপনাকে শেষ করা। ঠিক আছে, তথ্য বের করো তাদের, শেষ কে হয় দেখতে পাবি। কাল থেকে প্রতি রাতেই মানুষ টপকাবো। তুই খালি প্রতিদিন কয়েকজন করে করে লিস্ট দিবি, আর আমি রাতের বেলায় তাদের লাশ ফালাবো। ঠিক আছে। মাহিন চলে গেল। আমি পুরোপুরি রাওয়ানের রূপ নিয়ে বসে আছি। শরীরের রক্ত খালি খলখল করছে সব কয়টাকে মারার জন্য। কারণ যেই দেশে মানুষের জন্য এত কিছু করেছি, তারাই আমার পিছনে লেগেছে। যারা আজ আমার জন্য বড় বড় চেয়ার দখল করে বসে আছে, আজ তারাই আমার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। কারোর নিস্তার নাই, সব কয়টার হিসাব নিকাশ করা হবে। রাত পেরিয়ে সকাল হলো। বালিশের পাশে থাকা ফোনটা বাজছে। ঘুমের ঘরে ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। এই আকাশ, কই তুমি? আজ কলেজে আসবে না? গলার আওয়াজ শুনে বুঝতে বাকি নেই যে তনু ফোন করেছে। না, তনু, কয়েকদিন কলেজে আসতে পারবো না আমি। আর এই কয়েকদিন তোমার সাথে আমার দেখাও হবে না, কারণ অনেক জরুরি একটা কাজে বাইরে যাব আমি। আমি থাকবো কি করে আকাশ তোমায় ছাড়া? কলিজা, কাজটা না করলে যে তোমার আকাশের অনেক বড় বিপদ হবে। কি এমন কাজ আকাশ যে না করলে তোমার বিপদ হবে? না না, তেমন কিছু না। আসলে অনেক ভালো একটা চাকরির অফার পেয়েছি, তাই সেটার জন্য একটু শহরের বাইরে যাব। কি সত্যি? হুম। তাহলে তুমি বললা কেন যে বিপদ হবে? এটাই তো আরো খুশির কথা। চাকরিটা হাতছাড়া করলে তো বিপদই হবে, তাই না? আচ্ছা থাক, যাও। যে কয়দিন লাগে সমস্ত কাজ ঠিকঠাক করে এসো চাকরির। আচ্ছা, এবার রাখি তনু। ফোন কেটে দিয়ে চুপচাপ বসে আছি। তনুকে মিথ্যা কথা বলে অনেক খারাপ লাগছে, তবে কি আর করা, কিছু একটা যে বলতেই হতো। দেখতে দেখতে দুপুর হয়ে এসেছে। দুপুর বেলায় মাহিন